বাড়ির নামটা দেখেছিস? গৌর মল্লার। স্বাগতম স্বাগতম বন্ধু। কেমন আছো বিশুদা? কত যুগ পর বলো তো। বলছি তোমাদের এখানকার রাস্তাঘাটের তো ভোল পাল্টে গেছে। তবে অজপাড়া গায়ে বলে ফেলনা ভেবো না। আচ্ছা, আলাপ করে দিই। এই হচ্ছে সেই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আলাপ করিয়ে দিতে হবে না। এরকম চোখ তো বাঙালির মধ্যে সচরাচর দেখা যায় না। আপনি নিশ্চয়ই বুদ্ধির সাগরের সুবর্ণ সেন। ওরে বাবা, না না, অত ভারী কিছু না। আমাকে প্লিজ তুমি বলুন, অনেকটা ছোট আমি। সে তো বয়সের বিচারে, কিন্তু বুদ্ধি আর বীরত্বের বিচারে তুমি তো আমাদের ঠাকুরদা হে। এই বাবা, অনুদি, ওয়েলকাম। তুমি এখানে? এটা আমার তোমার শ্বশুর বৌমা? বাড়ি তো। এ আমার ছেলের বউ, আর এ হলো আমার ছেলে পীতাম্বর। হ্যাঁ, নমস্কার নমস্কার। কে? ওরে বাবা, পীতম্বর কত ছোটবেলায় দেখেছি, এখন কত বড় হয়ে গেছে। মা দেখো সবাই চলে এসছে। মা ঝিনুক আমার যাদবপুরে জুনিয়র কিন্তু। ও তাই নাকি? থাক 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 মা, তাহলে তো তুমি আমাদের বাড়ির মেয়েই হলে। বাই দ্য ওয়ে, তুমি নিশ্চয়ই আবির না? অখিলেশের লেখায় তোমার কথা পড়েছি, বড় ভালো লেগেছে তোমায় ভাই। আবিরের বীরত্বও নেহাত কম নয়, তাই না সুবর্ণ? সে তো বলতেই হবে অবশ্যই। আরে ও বয়সে একটু একটু বীরত্ব সবাই দেখাতে পারে। তুমি ভাই আমার মনটা জয় করে নিয়েছো, বাহুবলী হিসেবে নয়, বহুবেলি হিসেবে। বহু বেলি? নইলে এরকম এক পেটে অমন পেটুক বামুনের মতো তো আর খাওয়া যায় না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই খুব একটা সাসপেন্সে রয়েছো, তোমাদের কেন এখানে আমন্ত্রণ করা হয়েছে। এক্স্যাক্টলি। বলা যাবে না, ওটা সন্ধেবেলার জন্যই তোলা থাক। তবে আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এর কথা বলতে পারি। বোন ফায়ার। That's right. থাক। ঝিনুক, আবির আমাদের হবু জামাই, ওর খাতিরই আলাদা। তুমি সংকোচ করো না, দেখবো কেমন খেতে পারো। অসাধারণ পরিবেশ না? এইবার আসল কথাটায় আসা যাক, কেন তোমাদের এখানে ডাকা। আমার বাবা দিগম্বর ব্যানার্জি খুব একজন নামকরা আর্কিওলজিস্ট ছিলেন। বাবা দিব্যি তার রিসার্চ নিয়েছিলেন। হঠাৎ তার এক খুব ক্লোজ ফ্রেন্ড, অভিন্ন হৃদয় বলা যায়, তিনি মারা গেলেন। আর বাবা সব কিছু থেকে তারপর নিজেকে গুটিয়ে নিলেন। রিটায়ারমেন্টের পরে যখন আমার হাতে নষ্ট করার অগাধ সময়, তখন বাবার পুরনো কাগজপত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানুস্ক্রিপ্টের সন্ধান পেলাম। বাবা ছিলেন হেয়ালি স্পেশালিস্ট। ওই ম্যানুস্ক্রিপ্টটা পড়তে পড়তে গিয়ে বুঝলাম যে বাবা হেয়ালির মাধ্যমে কিছু কিছু জিনিস লিখে গেছেন। ওই হেয়ালিগুলোর কোনো রকম সমাধান কিছু করা গেছে? না, মর্মোদ্ধার করা যায়নি। তবে এর সঙ্গে যে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আমার পীতম্বর ঠাকুরদার ধাঁচ অনেকটা পেয়েছে। ছোটকাল থেকেই ওই অ্যান্টিকের নেশা। একটা দোকানও দিয়েছে অ্যান্টিকের। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, ম্যানুস্ক্রিপ্টটা ওকে দিলাম পড়তে। ভাবলাম ও যদি কিছু বুঝতে পারে। তারপর অখিলেশের লেখাটা পড়ে তোমার কথা মনে হলো। সোনাদা, আবার গুপ্তধন। বিশ্বম্ভরবাবু, আমি কিন্তু প্রফেশনাল গোয়েন্দা বা ট্রেজার হান্টার কোনোটাই নই। জানিস সেটা? আমার উদ্দেশ্য একটাই, আমাদের এই বাংলার যে একটা বিপুল ঐতিহাসিক সম্ভার আছে তার সন্ধান করা, আর আমাদের পূর্বপুরুষদের যে অপরিসীম মেধার জ্ঞান ছিল তার একটা নাগাল পাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, ওই হেয়ালিগুলো যেগুলো আপনি বলছিলেন সেগুলো একবার দেখা যায়? অবশ্যই। অখিলেশ, লোক চিনতে ভুল হয়নি। I've hit upon the right person. স্নেহাস্পদ বিশু, রোহিতাসাগরের এক পাহাড়ের প্রাচীন লিপিতে আমি এই সংকেতের হদিশ পাই। এই হেয়ালির সমাধান যদি করতে পারো, হয়তো বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্বাদ তুমি পাবে। দেবদুর্লভ অমূল্য ধন, যুগে যুগে অক্ষত, দুই চাবি তার রক্ষা কবচ, ব্যোমকেশ তথাগত। প্রথম চাবি তিনটি যোদ্ধা, রণসাজে এক পত্তি, বিক্রমপুর যশোর মাঝে, ভূমি তার একরত্তি। আপনি যদি অনুমতি দেন, এই ম্যানুস্ক্রিপ্টটা আমি আমার কাছে রাখতে পারি? এটা পুরোটা পড়তে চাই ডিটেলে।
স্বচ্ছন্দে, আজ থেকে এর দায়ভার সম্পূর্ণ তোমার ওপর। ঝিনুক, বলছি রাত্রে তোর আমার সঙ্গে শুতে অসুবিধা হবে না তো? কি বলছো অনুদি? না মানে তোরা যখন কোথাও ঘুরতে যাস কিভাবে শুস? একসাথে তো? অনুদি প্লিজ শোনা ভাই জামাই, অনুদি বিয়েটা করছো না কেন? বিয়েটা মানে হ্যাঁ করবো, আগে ইয়ে মানে প্র্যাকটিসটা। বিয়ের পর একসঙ্গে প্র্যাকটিস করবে। একসঙ্গে প্র্যাকটিস কি করে করবো? ঝিনুক তো লয়ার নয়। অনুদি প্লিজ শুতে চলো। আমার ঝিনুক দিদি, আমি তোমার সাথে শোবো। টুটু ঠিক বলেছে, চলো অনুদি আমরা একসাথে শোবো। দাঁড়া না, বেশি দিন একসঙ্গে প্র্যাকটিস করতে পারবে না, বুঝলে? তৃতীয় জন এসে সবটা বন্ডুল করে দেবে। তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। তৃতীয় জন মানে আমরা তো তিনজনই। অনুদি প্লিজ চলো। ভাবো কালকে চলো, মেলায় গিয়ে দিদি। পড়া ধরবো কিন্তু তৃতীয় জন। উফ, তুমি না তৃতীয় তো সীমন না, সে তো চতুর্থ। তৃতীয় এসব বলে তো, এত সিনিয়র হয়ে গেছে, নিজেও এখন ব্যাচেলার, লোকজন এসে আমার কথা শোনাচ্ছে। কোনো প্রাইভেসি নেই, এই নেই সেই নেই, বাইরে গেলে একসঙ্গে শুতে হচ্ছে, বেশি গিয়ে নেই। নিজে করলেই পারে বিয়েটা আগে, তাও করবে না, সবসময় টানছে কোন আমাকে। থেকে উসকুস করছিস? না বুঝতে পারছি, বিড়বিড় করে তো লাভ নেই। কি সমস্যা বল? সমস্যা তুমি কাকা হয়ে ভাইপোর প্রতি একটা রেসপন্সিবিলিটি নেই তোমার? এতদিন হয়ে গেল, তুমি বিয়েটা করছো না কেন? বিয়ে? হ্যাঁ, তুমি করলে তো আমি সুযোগটা পাই। আমার এই তোর তো সুযোগ হয়েই আছে, ব্যবস্থা করলেই তো হয়। সে তো তোমারও। আমার ডেপমি হচ্ছে নাকি? ভালো করতে নেই। এই যে বেড়াতে এসে তোমাকে আমার সঙ্গে শুতে হয়, তুমি 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 সেমন্তী সরকারের সঙ্গে চ্যাট করতে পারছো না, তোমার প্রাইভেসি নষ্ট হচ্ছে, তো বিয়েটা তো তোমারই আগে করা উচিত। ও আচ্ছা, আজকাল খুব উচিত অনুচিত এই সমস্ত জ্ঞান তোমার হয়েছে তাই না? তাছাড়া প্রাইভেসি নষ্ট কার হচ্ছে, আমার না তোর? এটা কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, আলোচনাটা এখানেই শেষ হোক ব্যাস। ব্যাস বললে আমি গ্যাস খাচ্ছি না, হ্যাঁ আমি একজন উকিল। তো প্র্যাকটিস কর। আরে সবাই আমাকে প্র্যাকটিস করতে বলছে কেন? আবার কি বল? ও হ্যাঁ, দাদা তো বলেইছে ঠিক করে ওকালতি প্র্যাকটিস না করলে বিয়ে দেবে না। আমার কি দোষ? হবে না, বেড়াতে এসে তোমাকে আমার সঙ্গে শুতে হবে। আরে তৃতীয় ব্যক্তি এসে সবকিছু বন্ডল করে দিলে তখন বুঝতে পারবে। গুড নাইট। তৃতীয় ব্যক্তিটা? এই আমরা তো তিনজন। এই কুরুক্ষেত্রে সমাধান। কুরুক্ষেত্র বাধায় কি লাভ বলতো গোপাল? টাকা দিয়েছি, ফেরত দিবি, গল্প শেষ। নালে তুই জমিটা ছেড়ে দে। বাপ ঠাকুরদার জমি ভুজঙ্গ দাদা, এভাবে আমাদের ভিটে মাটি ছাড়িও না। টাকা তো কবেই ফেরত দিয়ে দিচ্ছি, তোমার সুদ তো শেষ হয় না। ঠিক যেমন তোদের সেটেলমেন্ট সেটেল হয় না, তাই না? টাকা চেয়েছি, ফেরত দিবি, গল্প শেষ, বললাম তো। দেবি? তাহলে নিয়ে যা, গোপালকে না আরো গোপাল বানায় দে। না না ভুজঙ্গ সারা দা, জীবন না, হামাগুড়ি না, কাটবি। ভুজঙ্গ দা, যা 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 যা, না, নিয়ে না, যা। না, নিয়ে যা। ভুজঙ্গ দা। আরে কনসা, ওদিকের খবর কি? সুবর্ণ সেন ওইদিকে কাজ সব শুরু করে দিয়েছে। বিড়াল বলে মাছ ছুবো না, আস ছুবো না, তা কি করে আয়? কতদিনের স্বপ্ন আমার, গুপ্তধন। আর সুবর্ণ সেন ভাবছে আমার চোখের সামনে দিয়ে হাতি নিয়ে চলে যাবে। দুনিয়াটা নাগরদোলা, খুঁজবো রতন চল রে ভোলা। দুনিয়াটা নাগরদোলা, বন 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 ঘুরবে দোলা। ভোলা কাকা খবর কি গো? কেমন আছো মা? খুবই ভালো আছি। কত লোকজন নিয়ে এসেছি দেখো তাই আজকে। তো দেখছি। অখিলেশ হ্যাঁ, কাকু, নমস্কার। বাবার বন্ধু। নমস্কার নমস্কার। ঝিনুক হলো অখিলেশ কাকুর মেয়ে, আচ্ছা মা, ঝিনুকের বন্ধু আবির, আর আবিরের সোনাদা। সুবর্ণ সেন। নমস্কার।
ভোলা কাকা কিন্তু রোহিতাশ্বগড়ের বেস্ট মিষ্টিটা বানায়। কি যে বলো মা, আগে একটু ক্ষীর কদম্ব মুখে নিই। খাও। হ্যাঁ, নাও নাও নাও। থ্যাংক ইউ। অপূর্ব। এসো মা, দাও। এ নাও মা। তুমি নেবে না মা? ওকে আমার থেকে খাইয়ে দিচ্ছে ভোলা কাকা। কেমন বাবা? অসম। মিষ্টি আফটার অল বাঙালির ন্যাশনাল সেন্টিমেন্ট। এই বাংলাদেশের নাম গৌরবঙ্গ ছিল, তার কারণও কিন্তু মিষ্টি, জানো তো? একদম গুড় থেকে গৌড়। এক সময় সেটা চিনি আর গুড় তৈরি হতো আমাদের এই ঠিক, বাংলায়। ঠিক, সাধু সাধু সাধু। এসব ইতিহাস আজকাল আর কেউ পড়ে না। আর কয়েকটা দি বাবা তোমায়। হ্যাঁ হ্যাঁ, ও পারবে। চড়বি নাগরদোলা? এই এসব থেকে আমাকে বাদ রাখ, আমার কিন্তু ভার্টিগো। তোর বাবা গো মাগো ভার্টিগো, এখন কিছু শুনবো না। চ। এই না না চল এরকম না, করিস না। এই, চলো না না, না আমি আমি আমি- চলো, এই, শোনো না। এখানেই থাকো, মেলার প্রতাপাদিত্য গেটের সামনে চলে এসো। তোমার বাড়ির লোক এখানে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এই যে বললো প্রতাপাদিত্য গেট, আরে এটাই তো রোহিতাশ্বগড়ের ইতিহাস। এই মাঠে একসময় শশাঙ্কর সেনা ছাউনি পড়েছিল। এই মাঠকে ঘিরে রয়েছে 12টি পাহাড়। এক একটি পাহাড় এক একটি গেট। যেমন চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, বীর হাম্বীর, ফজল গাজী, লক্ষণ মাণিক্য, কংস নারায়ণ রায়, উসমান খান লোহানী, রাজা রামকৃষ্ণ, কন্দর্প রায়, রামচন্দ্র রায়। ভালো হচ্ছে, খুব ভালো, এগিয়ে যাও, এগিয়ে যাও। তোমাদের সবাইকে নেমন্তন্ন করে ডেকে এনে কি বিপদে ফেললাম বলো তো? না না, তা না। এত বছর ধরে মেলা চলছে, কখনো এরকম হয়নি জানো? পুলিশে খবর দাও। এতগুলো মানুষ নাগরদোলা চড়ছে, বাচ্চারাও আছে। ঠিক কথা। কল কবজা ঠিক আছে কিনা দেখে নেবে না? আমারই ভুল, আমি যে কেন ঝিনুকে নাগরদোলায় ওঠার কথা বলতে গেলাম। অনুদি, আমরা যখনই যেখানেই যাই বিপদ শুধু আমার ঘাড়ে এসেই পড়ে, কিন্তু আমি টুসুকে ঠিক আগলে রাখতাম। আমিও ঝিনুক দিদিকে আগলে রাখবো। ওই বাবা। সুবর্ণ, তোমার জন্য এত বড় একটা ফাঁড়া কাটলো। এবার তোমরা সবাই চলো, খেয়ে নেবে। চলো। আজ আর বেশি কিছু হয়নি। কড়াইশুঁটি কচুরি, কেশর ভোগ, দেশি মুরগি কষা, মাছ ভাজা আর দুধ ক্ষীর পুলি সবই আমার বৌমা নিজের হাতে করেছে। ক্ষীর দুধ পুলিটা মায়ের হাতে বানানো, একবার খেলে জীবনে আর টেস্ট ভুলবে না। মা, কচুরি থেকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দাও না। আগে তোমার পিঠের ছাল ছাড়াবো আমি। আমি ওকে খাইয়ে দিচ্ছি অনুদি। কথা বলো না তুমি। খাই দে। এই আবির, তোমাকে আরো দুটো কচুরি দিই। বৌমা, তুমি কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের পরিবেশনার গাইডলাইনটা একেবারেই ফলো করছো না। উনি বলেছেন হুঁ হুং দেয়ং হা হাং দেয়ং দেয়ঞ্চ করকম্পনে শিরসি চালনে দেয়ং ন দেয়ং ব্যাঘ্র জম্পনে। মানে
হু হু করলে পরে দেবে, হাঁ হাঁ করলে পরে দেবে, হাত নাড়লে পরে দেবে, মাথা নাড়লে পরেও দেবে। শুধু যদি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে থালাটা ঢাকে, তখন বুঝবে পেটটা ভরে গেছে। বলেনি তো, দিয়ে যাও। ঠিক বলেছেন বাবা। ও, মেলায় আপনার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো, কি দুর্দান্ত মিষ্টি বানান। কে? ভোলা মারা? ও তো এরকম দার্শনিক বেশি। ওর বাবা আর আমার বাবা ফার্স্ট ফ্রেন্ডস ছিলেন। ও হ্যাঁ, সুবর্ণ, ওই ম্যানুস্ক্রিপ্টের হেয়ালির কিছু এগোলো? ও, দ্যাট রিমাইন্ডস মি, তাহলে করে না তোমাকে একটা বিশেষ ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়নি। গৌড় ভুজঙ্গ? ভুজঙ্গ মানে তো সাপ। সোনার কয়েন। দেখি সোনাদা, এটা কোন সময়কার? এটা রাজা শশাঙ্ক সময়কার, বাংলার প্রথম স্বাধীন রাজা। একদম নিজের চেষ্টায় একটা গোটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। সেই সময় থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কর জোর বিবাদ লাগে। তো সেই শত্রুতার জেরে বুঝলে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট তিনি শশাঙ্কর নাম দিয়েছিলেন গৌড় ভুজঙ্গ। এই যে স্যার, থ্যাংক ইউ। আমার স্থির বিশ্বাস আপনার বাবা রাজা শশাঙ্কর কথাই বলেছিলেন। কারেক্ট। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শশাঙ্ক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের বংশধর। উনি কর্ণ সুবর্ণের রাজা ছিলেন, কিন্তু পরবর্তীকালে মগধ গৌড় রাঢ় এই সর্বত্র অধিকার স্থাপন করে উপাধি নিয়েছিলেন নরেন্দ্রাদিত্য। আজকে মেলায় ভোলাবাবুর সাথে আলাপ হলো, উনি বলছিলেন আপনাদের এই মেলার মাঠে নাকি শশাঙ্ক সেনা ছাউনি পড়েছিল। সেরকমই তো শোনা যায়। আসলে রোহিতাশ্বরের নানান জায়গায় মাটির তলা থেকে বিশেষ কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস খুঁজে পাওয়া গেছে। বাবাও পেয়েছিলেন, আর এর সব কিছুর মধ্যে একটা মাত্র নিজের জন্য রেখে গিয়েছিলেন। মাই গুডনেস। ঐতিহাসিকদের মতে এই যে বাংলা ক্যালেন্ডার আমরা ফলো করি, সেটা চালু করেন শশাঙ্ক। মানে ওনার সময় থেকেই বঙ্গাব্দের গণনা শুরু। আচ্ছা সোনাদা, গৌড় বলতে সেই সময় এক্স্যাক্টলি কোন জায়গাটাকে মিন করা হতো? বরাহমিহিরের বৃহৎ সংহিতা যদি আমরা ফলো করি, তাহলে আজকের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই তিনটে অঞ্চল জুড়েই ছিল সেকালের গৌড়। আর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। সোনাদা, এই কর্ণ সুবর্ণ এখনো আছে? আছে তো। মুর্শিদাবাদের রক্তমৃত্তিকা, রাঙামাটি, ওটাই। ভাবতে কিরম অদ্ভুত লাগে, মোগলদের হাত থেকেও আমাদের এই বাংলাকে কিন্তু বিভিন্ন সময়ে 12 জন বীর রক্ষা করেছেন ঠিক এভাবেই। আজকে ওই মেলার মাঠে একটা অ্যানাউন্সমেন্ট শুনছিলাম প্রতাপাদিত্য গেট নিয়ে, তখন হঠাৎ এটা স্ট্রাইক করলো। তুমি কি 12 ভূঁইয়ার কথা বলছো? 12 ভাইয়া? ভুইয়া ভাইয়া নয়, মানে ভূস্বামী, তাই না সোনাদা? এক্স্যাক্টলি। 12টা গেট 12 জনের নামে। সব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। এই 12 ভূঁইয়ার সাথে যশোর আর বিক্রমপুরের কি রিলেশন? রিলেশন খুব সহজ। এই হলো বাংলার 12 ভূঁইয়ার নাম। মানে চন্দ্রদ্বীপের রাজবল্লভ সেন, কন্দর্প রায়, রামচন্দ্র রায় থেকে একেবারে বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় অবধি। আর এদিকে দিগম্বর বাবুর ধাঁধা বলছে প্রথম চাবি, 3টি যোদ্ধা, রণসাজে এক পত্তি, বিক্রমপুর যশোর মাঝে ভূমিতার এক রত্তি। ক্লিয়ার। বিক্রমপুর যশোর মাঝে ভূমিতার আক্রত্তি মানে হচ্ছে চাঁদ রায়, কেদার রায় আর প্রতাপাদিত্য পাহাড়ের মাঝখান দিয়ে গেলেই আমাদের গন্তব্যস্থল। রেভো ঝিনুক। আচ্ছা, ওই অঞ্চলে কোনো আর্কিওলজিক্যাল সাইট আছে কি? ওই বলে তো একটা ঘোড়াশাল ছিল, এখনো কিছু পুরনো স্ট্রাকচার্স আছে, একেবারে পাণ্ডব বর্জিত। এই পীতাম্বর। হ্যাঁ বাবা। তুমি ওদের কালকে নিয়ে যাও তো ওদিকে। বেশ, আপনারা সকলে তৈরি থাকবেন, আমরা সকাল সকাল বেরিয়ে যাব। বেশ তো। সোনাদা, একটু বসে নি, এবার তো লাংস বাস্ট করবে। ইনক্রেডিবল পীতাম্বর বাবু। শশাঙ্কের আমলে এটাই ঘোড়া রাস্তা বলছিল। আপনি এর আগে এখানে কতবার এসেছেন? খুব বেশি নয়, 2 বার। কিছুই নেই এখানে। দেখো সোনাদা, এখনো জং ধরেনি। দেখতে পাচ্ছ তো, এটাই কামাল প্রাচীন ভারতীয় মেটালার্জির। জানো তো, ইস্পাত তৈরির রহস্য প্রথম আবিষ্কার হয় আমাদের এই ভারতবর্ষে। সে সময় আমাদের দেশে যে শুধুমাত্র বিশুদ্ধ লোহা তৈরি হতো তা নয়, প্রচুর পরিমাণে তার রপ্তানিও করা হতো। এই সোনাদা, লক্ষ্য করেছো সবকটার মধ্যে একটা করে জন্তু? আর এদিকে দেখেছিস, 3 দিকে 3 প্রহরী, আর মধ্যখানে দেবাদিদেব মহাদেব। ফরমেশনটা ঘড়ির মতো, আর ঘড়ির শুরু ওদিক থেকে, দ্যাটস 12।
ওটার উল্টো দিকে 6। এক্স্যাক্টলি। চাইনিজ বুদ্ধিস্ট অ্যাস্ট্রোলজি অনুযায়ী 12টা মাস 12টা জন্তু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন জানুয়ারি হলো ইঁদুর, ফেব্রুয়ারি ষাঁড়, মার্চকে রিপ্রেজেন্ট করে বাঘ, তারপর খরগোশ, ড্রাগন, সাপ, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু সুনন্দা এইটা তো খালি 7 নম্বর তো। হ্যাঁ, জোডিয়াক সাইন অনুযায়ী 7 নম্বরের জন্তু কি ঝিনুক? ঘোড়া। শেখ আবির, ঝিনুক একদম কারেক্ট। চলে আয়। এই ঘোড়াটাকে ওই 7 নম্বরের দিকে মুভ করাতে হবে। সাবধানে। विभाज समीरे मग्न जटाजुट ध्यान गभीरे भूत विशाल नभीय नचे नायक हारे संतन हारे नीलकंठ तव रूप हमारे जय जय दुर्जय जय कैलाशपते जय जय दुर्जय जय कैलाशपते